ঠিক আছে, তাহলে আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম এনার্জি নিয়ে, মূলত রিনিউয়েবল এনার্জি, এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এটা নিয়ে। তাহলে প্রথমে এখানে আমরা ছবিতে যেমনটা দেখতেছি, এই জিনিসটাই হচ্ছে একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এটা আমরা সবাই চিনি। বিভিন্ন গাড়িতে ইউজ হয় এই ধরনের ইঞ্জিন। এই ইঞ্জিনটাকে বলা হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এটার নাম কেন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন? কারণ হচ্ছে এখানে যে ফুয়েলটা থাকে, ফুয়েলটা বার্ন হয় এই ইঞ্জিনের ভিতরে। ইন্টারনাল, ইন্টারনাল মানে কি ভিতরে, কম্বাসন মানে কি এটা পুড়তেছে, বার্ন হচ্ছে। তাহলে এখানে আমাদের ফুয়েলটা বার্ন হয় বা পুড়ে এই ইঞ্জিনের ভিতরে, এবং ওইখান থেকে আমরা এনার্জি পাই। এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তাহলে আমরা বুঝলাম যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কি। তাহলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে আমাদের ফুয়েলটা বার্ন হয়, এটাকে বলা হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। যেমন এই ছবিতে আমরা যে ইঞ্জিনটা দেখতেছি এটা। তো এখানে হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এটা ফার্স্ট হচ্ছে ফ্রান্সের একজন ইঞ্জিনিয়ার ইথিয়েন লেনোর, ওনার আবিষ্কার করা যে ইঞ্জিনটা ছিল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, কমার্শিয়ালি সাকসেসফুল ইঞ্জিন এটাই। এর আগে আরো অনেকে গবেষণা করছে, অনেক ইঞ্জিন তৈরি করছে, কিন্তু ওনার ইঞ্জিনটা হচ্ছে কমার্শিয়ালি সাকসেসফুল। মানে ওনার ইঞ্জিনটা এটা হচ্ছে, এটা দিয়ে গাড়ি বা অন্যান্য বিভিন্ন কাজে অ্যাপ্লিকেশন করা গেছে। এর আগে যেগুলো হয়তো তৈরি হয়েছে ওগুলো অ্যাপ্লিকেশন করা যায়নি। তো উনি হচ্ছে 1822 সালে জন্ম নিছে লুক্সেমবার্গে, আর মারা গেছে হচ্ছে 1900 সালে। তার মানে বুঝতেছেন যে এই সময়ের ভিতরে উনি এই ইঞ্জিনটা তৈরি করছে। আর ইঞ্জিনটা দেখতে কেমন, ওনার তৈরি করা যে ইঞ্জিনটা আছে এটা দেখতে কেমন, এটা আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। এরকম ইঞ্জিনটা এটা জাদুঘরে রাখা আছে। তো এটা হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল সাকসেসফুল একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের যেটা জানা দরকার যে ইঞ্জিন গুলো কিভাবে কাজ করে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এটা কিভাবে কাজ করে। তো এই ইঞ্জিন গুলা কাজ করে মূলত যখন ফুয়েলটা বার্ন হয় তখন হচ্ছে আমরা ওখান থেকে হিট পাই। যখন ফুয়েল বার্ন হয় তখন ওখান থেকে হচ্ছে আমরা হিট পাই। যেমন এই যে এখানে ধরেন হচ্ছে আমরা হিট পাচ্ছি এখান থেকে। তা যেহেতু হিট পাই মানে ওখানে ফুয়েলটা বার্ন হয়, তার মানে ওখানে টেম্পারেচারটা অনেক হাই থাকে, এই জন্য এটাকে আমরা লিখছি টিএইচ, মানে হাই টেম্পারেচার। তাহলে এই হাই টেম্পারেচার বডি থেকে হিটটা ট্রান্সফার হয়ে আমাদের মেইন ইঞ্জিন পার্টে আসে। আসলে ওইখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ক পাই, মানে কাজ পাই। মানে ইঞ্জিনটা তো ঘুরে বা মুভ করে, রোটেট করে, পিস্টন গুলো মুভ করে, রেসিপ্রোকেটিং মোশন, ওখান থেকে আমরা হচ্ছে সার্কুলার মোশন পাই। মানে আমরা এনার্জি, আমরা শক্তি পাই, আমরা কাজ পাই। আর এরপর কি হয়, ইঞ্জিন গরম হয়, ইঞ্জিনের এক্সস্ট থেকে হচ্ছে ধোঁয়া বের হয়, হিট বের হয়। তার মানে কিছু পরিমাণ হিট ওখানে আমাদের লস হয়। তার মানে কিছু পরিমাণ হিট এই ইঞ্জিনটা কি করতেছে, ছেড়ে দিচ্ছে। এটা কোথায় ছেড়ে দিচ্ছে, আমাদের এয়ারে ছেড়ে দিচ্ছে অথবা ওয়াটারে ছেড়ে দিচ্ছে। মানে লো টেম্পারেচারে কোন একটা জায়গায় হিটটা ছেড়ে দিচ্ছে। তো এই জন্য এটাকে লেখা হচ্ছে টিএল। এখন কথা হচ্ছে আমরা যে পরিমাণ হিট এখান থেকে পাচ্ছি, এনার্জি পাচ্ছি, এই পুরোটাকে কি কাজে কনভার্ট করা সম্ভব? তো এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ল অনুযায়ী এটা সম্ভব না। আমাকে কিছু পরিমাণ লস করতেই হবে, কিছু পরিমাণ হিট ছাড়তেই হবে। এটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের প্রিন্সিপাল বা সিস্টেম যেটা আছে এরকম। মানে আমরা হচ্ছে উচ্চ তাপমাত্রায় একটা স্থান থেকে হিটটা নিব, নিয়ে ওইটার কিছু অংশকে আমরা কাজে পরিণত করব, বাকি অংশকে আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিব বা লস করব। এখন আমাদেরকে আলটিমেটলি লস করতেই হবে। এটা 99% হোক, 99% হোক, 99.9% হোক, মানে আমাকে কিছু পরিমাণ লস করতেই হবে। তা এইটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের যে মেইন ব্যাপার। এখন এরকম 99% বা 99.9% এতটা এফিসিয়েন্সি সম্ভব না। কতটুকু এফিসিয়েন্সি সম্ভব এটা আবার কার্নোটের সাইকেল আছে, এগুলো আমরা পরবর্তীতে থার্মোডাইনামিক্স নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব যে কার্নোটের সাইকেল যেটা আছে এটা হচ্ছে সবচাইতে বেস্ট ইঞ্জিন। ওর চাইতে ভালো ইঞ্জিন তৈরি করা সম্ভব না, যদিও এটা হচ্ছে
থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল, এটা বাস্তবে করা সম্ভব না। বাস্তবের ইঞ্জিনগুলো হচ্ছে এটা একটু কম এফিসিয়েন্সি হয়। কিন্তু আলটিমেট কথা হচ্ছে আমাকে কিছু লস করতেই হবে। এটা অনেকটা এমন, ধরেন হচ্ছে একটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে। এখন ওর ড্রেনের মাঝে আপনি একটা পাখা টাইপের কিছু একটা রেখে দিলেন, তাহলে কি হবে? পানিটা যাওয়ার সময় পাখাটাকে ঘোরাবে বা টারবাইনটাকে ঘোরাবে, ঘোরায় তারপর ওটা বের হয়ে যাবে পানি। এখন আপনি যদি মনে করেন যে পানিটা টারবাইন ঘোরায় বের হয়ে চলে যাচ্ছে, না আমি পানিকে যেতে দিব না, আমি পানিকে আটকায় রাখবো, যে পানিটা শুধু আমার টারবাইন ঘোরাবে কিন্তু ও যাবে না, আপনি এতে করে কি করলেন? ড্রেনের মাঝে একটা কল করে দিলেন বা আটকায় দিলেন, ড্যাম দিয়ে আটকায় দিলেন। তখন পানিটা আস্তে আস্তে কি হবে? ওই ড্যামের ভিতরে জমা হবে। তখন কিন্তু ও পাখাটাকে ঘোরাতে পারবে না, পাখা কিন্তু আর ঘুরবে না। কারণ পাখা ঘোরাতে হলে আপনার পানিকে ছেড়ে দিতে হবে, ওকে যেতে দিতে হবে। তা ঠিক একইভাবে আমার হিটটা এসে আমার ইঞ্জিনটাকে ঘোরাবে বা আমরা কাজ পাবো, তারপর বাকিটা আমাকে ছেড়ে দিতে হবে, আমি পুরোটা ব্যবহার করতে পারবো না। এখানে যেমনটা আমরা বিভিন্ন ধরনের আইসি ইঞ্জিন দেখতেছি, আইসি ইঞ্জিন গুলা বিভিন্ন ধরনের হয়। যেমন একটা হচ্ছে অটো ইঞ্জিন, বা হচ্ছে যেটাকে আমরা ওই পেট্রোল দিয়ে চালাই, স্পার্ক প্লাগ দিয়ে ইগনিশন করা লাগে, এরকম একটা ইঞ্জিন আছে অটো ইঞ্জিন। আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। অটো ইঞ্জিনকে আমরা পেট্রোল ইঞ্জিনও বলি। মূলত অটো হচ্ছে একজনের নাম, আমরা তো অটো বলতে বর্তমানে অটো অন্য কিছু মিন করি, কিন্তু অটো মূলত হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, একজন ইঞ্জিনিয়ারের নাম। ওনার নাম অনুসারে এই ইঞ্জিনটাকে বলা হয় অটো ইঞ্জিন। উনি এই ইঞ্জিনটা আবিষ্কার করছে, ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল উনি তৈরি করছে। স্পার্ক প্লাগ ব্যবহার করে ইঞ্জিন গুলো কাজ করে। এখানে পেট্রোল বা হচ্ছে সিএনজি এগুলো ব্যবহার করা যায়। তা এটা হচ্ছে অটো ইঞ্জিন। আর একটা ইঞ্জিন আছে আমরা জানি ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন আর অটো ইঞ্জিন কিন্তু আলাদা। অটো ইঞ্জিনে আমরা পেট্রোল ইউজ করতে পারি, আর ডিজেল ইঞ্জিনে ডিজেল ইউজ করি। ওইটাতে আবার হচ্ছে স্পার্ক প্লাগ থাকে না, ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, ওইখানে হচ্ছে যে পিস্টনের চাপেই ডিজেলটা বার্ন হয়। তা এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি আছে ডুয়েল কম্বাসন, মানে এটা কিছুটা অটো কিছুটা ডিজেল, এই দুইটা মিলা তারপরে এই ইঞ্জিন গুলা কাজ করে। তা এটা হচ্ছে ডুয়েল কম্বাসন ইঞ্জিন। এই আইসি ইঞ্জিন যেগুলো আছে এটাকে মোটামুটি আমরা এই তিনটা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটো ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন, একটা হচ্ছে ডুয়েল, মানে দুইটার প্রিন্সিপালি কাজে লাগা যে ইঞ্জিন গুলো তৈরি করা হয়। আর এর ভিতর হচ্ছে ডুয়েলটা অত অ্যাভেলেবেল না, আপনারা বেসিক্যালি যেটা পাবেন এটা হচ্ছে একটা অটো ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেলও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের নাম, রুডolf ডিজেল। তা উনি জার্মান একজন ইঞ্জিনিয়ার। উনি হচ্ছে এই ডিজেল ইঞ্জিনের এই কনসেপ্টটা আবিষ্কার করছিল, কারণ ডিজেল এটা খুব সহজে জ্বলে না, বা এটা পেট্রোলের মতো অত পরিষ্কার কোনো ফুয়েল না, এটা বার্ন হওয়াটা করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই রুডolf ডিজেল উনি হচ্ছে এই ডিজেল ইঞ্জিনের কনসেপ্টটা দিছে, এবং এই ডিজেলকে ব্যবহার করে ইঞ্জিন চালানোর সিস্টেমটা উনি আবিষ্কার করছেন। এবং শুধু যে ডিজেলের মতো একটা ফুয়েল ব্যবহার করে ইঞ্জিন চালাবেন তা না, এটার ইফিসিয়েন্সি অনেক বেশি অটো ইঞ্জিনের চাইতে। মানে এমন একটা ফুয়েল ব্যবহার করে আপনি ইঞ্জিন চালাচ্ছেন যেটা আসলে ব্যবহারই করা যেত না, ওইটা দিয়ে আপনি ইঞ্জিন চালাচ্ছেন, প্লাস আপনি বেটার ইফিসিয়েন্সি পাচ্ছেন। এটা যাইতেই ব্যাপার না, এটা অনেক বড়। অটো ইঞ্জিন আবিষ্কার করার অনেক পরবর্তী পরে যে ডিজেল ইঞ্জিন এটা আবিষ্কার হয়েছে। ডিজেলও একজন ইঞ্জিনিয়ারের নাম, জার্মান। এখানে হচ্ছে আমরা খুব বেসিক একটা আইসি ইঞ্জিনের বিভিন্ন কম্পোনেন্ট আমরা দেখতেছি, খুব বেসিক একবারে। বর্তমানে যে ইঞ্জিন গুলো আছে এটা এতটা সিম্পল না, এটার সাথে আরো অনেক ধরনের মেকানিজম থাকে। তো এটা হচ্ছে বেসিক একটা ইঞ্জিন। এই সিস্টেমটা ব্যবহার করেও ইঞ্জিন তৈরি করা যায় বা একটা গাড়ি আপনি চালাইতে পারবেন। তো এটার সাথে আরো অনেক মেকানিজম অ্যাড করলে তখন হয়তো এফিসিয়েন্সি বাড়বে, আহ, তারপর কার্বন ইমিশন কম হবে, পারফরমেন্স ভালো পাওয়া যাবে, এরকম অনেক ব্যাপার আছে। তাহলে এখানে কি কি কম্পোনেন্ট আছে বেসিক ইঞ্জিনের, এটা হচ্ছে আমরা যদি একটু দেখি। এখানে যেমন হচ্ছে এয়ার ইনটেক আছে, যেটা হচ্ছে ইনলেট। ইনলেট ইনলেট মানে কি? যেখান দিয়ে প্রবেশ করে।
ইনলেট আছে, আর ইনলেটে একটা ইনলেট ভালভ আছে। মানে ভালভটা হচ্ছে আপনাকে এখান দিয়ে কোনো কিছু প্রবেশ করবে কি করবে না এটা কন্ট্রোল হবে ভালভের মাধ্যমে। তাহলে ইনলেট দিয়ে হচ্ছে আমার এয়ার ঢুকে, আর হচ্ছে ফুয়েল, এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা এর ভিতরে প্রবেশ করে। এটা হচ্ছে অটো ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনটা একটু আলাদা। তাহলে অটো ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন যেটা, এখানে হচ্ছে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা এই ভালভ যখন ওপেন হয় তখন এই সিলিন্ডারের ভিতরে ঢুকে। তাহলে এই অংশটা হচ্ছে সিলিন্ডার, ভিতরে যে ফাঁকা অংশটা যেটা আছে সিলিন্ডার। তারপর হচ্ছে এখানে যে পিস্টন আছে, তাহলে ভিতরে এয়ার এবং ফুয়েলের মিশ্রণটা ঢুকলো। আর এখানে যে পিস্টন আছে, এদিকে আবার স্পার্ক প্লাগ আছে। তাহলে এয়ার এবং ফুয়েলের মিক্সচার ঢুকলো, এখন স্পার্ক প্লাগ যদি স্পার্ক করে দেয় তাহলে এই অংশটাতে কি হবে, আগুন জ্বলবে। তাহলে এখানে যখন হঠাৎ করে আগুন জ্বলে উঠবে তখন এই একটা ধাক্কা দিবে, এবং এয়ার এবং ফুয়েলের মিক্সচার থেকে আগুন জ্বললো এবং ওইটা পিস্টনকে একটা ধাক্কা দিল। তাহলে এই ধাক্কায় পিস্টনটা নিচের দিকে নামবে। পিস্টনটা যখন নিচের দিকে নামবে তখন এই জায়গা থাকে হচ্ছে ক্রাঙ্ক শ্যাফট। এই ক্রাঙ্ক শ্যাফটটা ঘুরবে, যে এই যে ক্রাঙ্ক শ্যাফট যেটা আছে এটা ঘুরবে। আর এই অংশটা হচ্ছে যে সিলিন্ডার ব্লক। এখানে ক্রাঙ্ক আছে, ক্রাঙ্কের পিন আছে, ক্রাঙ্কেজ আছে, এই জিনিসগুলো আছে। তাহলে এখানে ক্রাঙ্কশ্যাফটটা ঘুরবে। আর এই ঘূর্ণনকে কাজে লাগিয়ে এটা যদি আমরা গাড়ির চাকার সাথে লাগাই দিই তাহলে চাকাও ঘুরবে। আর এই পিস্টন আর ক্রাঙ্কশ্যাফটকে কানেক্ট করছে এই যে কানেক্টিং রড। এখানে একটা রড আছে, এটা হচ্ছে এটা কানেক্ট করছে। তারপর আমার এখানে তো এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা পুড়ে গেল, তাহলে পুড়ে যে গেল এখানে একটা ধোঁয়া তৈরি হলো, স্মোক তৈরি হলো। ওই স্মোকটা আবার হচ্ছে এখান দিয়ে, যখন এই ভালভটা ওপেন হবে এক্সজস্ট ভালভ, তখন এই এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে আমার হচ্ছে কম্বাসন প্রোডাক্ট বা স্মোক যেটা এটা বের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বেসিক একটা ইঞ্জিন কেমন হয় এটা আমরা এখান থেকে দেখলাম। এই ডায়াগ্রাম গুলো খুবই ইম্পর্টেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, এগুলো একটু মনে রাখবেন। তাহলে একটা ফোর স্ট্রোক আইসি ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার। ফোর স্ট্রোক আইসি ইঞ্জিন কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা এখানে দেখবো। তাহলে একটু আগে যেমনটা আলোচনা করছিলাম, প্রথমে কি হয়, প্রথম হচ্ছে এই যে ইনটেক দিয়ে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা আমার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। এই সময় আমার পিস্টনটা নিচের দিকে নামে, এই যে পিস্টনটা নিচের দিকে নামে। তাহলে এই স্ট্রোককে বলা হয় ইনটেক স্ট্রোক, কারণ ওই সময় হচ্ছে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তারপর কি হয়, পিস্টনটা আবার উপরের দিকে উঠে, আর এই সময় এই ভালভটা ক্লোজ হয়ে যায়, দোনোটা ভালভই তখন ক্লোজ থাকে। তাহলে ভালভ দুইটা ক্লোজ আছে আর পিস্টন উপরের দিকে উঠতেছে, তার মানে কি হবে, এই যে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা এবার চাপ খাবে, দুইটা কম্প্রেস হবে, চাপা খাবে। তাহলে কম্প্রেস হলো, কম্প্রেস হওয়ার পরে কি হবে, এখানে হচ্ছে ফুয়েল ইনজেক্টর থাকবে, এখান থেকে ফুয়েল ইনজেক্ট হবে। তাহলে এয়ারটা অলরেডি চাপ খেয়ে গরম হয়ে আছে, ওর ভিতর যদি আমি ফুয়েলটা স্প্রে করি তাহলে ফুয়েলটা কি হবে, আগুন ধরে যাবে। এই একটা মেথড। অথবা কি হতে পারে, এখানে স্পার্ক প্লাগ থাকতে পারে। সেক্ষেত্রে আমার এখান থেকে এয়ার এবং ফুয়েলের মিক্সচার দুইটাই একসাথে দিতে হবে। দিলে এখানে স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হলে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটাতে আগুন ধরে যাবে। তাহলে যেভাবেই আগুন ধরুক, কথা হচ্ছে এখানে যদি আগুনটা ধরে তাহলে আমার পিস্টনটা আবার নিচের দিকে নামা শুরু করবে। তাহলে আমার এ স্ট্রোকে কিন্তু কোনো পাওয়ার নাই, এ স্ট্রোকেও পাওয়ার নেই, পাওয়ারটা পাইছে কোনটায়, এ স্ট্রোকে, 3 নাম্বারটায়। এখানে যখন ফুয়েলটা পুড়ছে তখন আমার পিস্টনটা একটা শক্তি পাইছে, তো ওই শক্তি নিয়ে সে আবার নিচের দিকে নামবে। তাহলে এইটাকে বলা হচ্ছে এই জন্য পাওয়ার। তারপর আবার পিস্টনটা আবার উপরের দিকে ওঠা শুরু করবে। পিস্টনটা এবার যখন উপরের দিকে উঠবে, এইখানে কিন্তু যখন উপরের দিকে উঠছিল তখন দুইটা ভালভই ক্লোজ ছিল, কিন্তু এখন যখন উপরে উঠতেছে তখন আমার এক্সস্ট ভালভটা ওপেন হয়ে গেছে। তো তখন আমার এই যে পোড়া যে ফুয়েলটা আছে বা স্মোক আছে এটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এটাকে বলে এক্সস্ট স্ট্রোক। তাহলে এখানে কয়টা স্ট্রোক পেলাম আমরা, চারটা। এক, দুই, তিন, চার, এই চারটা স্ট্রোক আমরা এখান থেকে পেলাম। তাহলে বলতে পারেন এখানে তো আমরা হচ্ছে এনার্জি পেলাম, তাহলে বাকিগুলো চলবে কি দিয়ে, তারা শক্তি পাবে কোথায়। তাহলে এই যে পাওয়ার স্ট্রোকে যে এনার্জিটা পেলো, এটা হচ্ছে ফ্লাই হুইল থাকবে। দেখবেন ইঞ্জিনে বড় একটা চাকতির মতো থাকবে, শ্যালো মেশিনে দেখবেন দেখা যায়, বা টলারের ইঞ্জিনে।
এই চাকতির মতো বড় যে এই হুইলটা থাকে এটাকে বলে ফ্লাই হুইল। তাহলে যখন ইঞ্জিন এটা ওই পিস্টনটাকে ধাক্কা দিল, ধাক্কা দিলে পিস্টনটা ওই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরলো, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ফ্লাই হুইলটাও ঘুরলো। এখন ফ্লাই হুইল তো আর এক ঘুরলি দিয়ে থেমে যাবে না, ওর ভিতরে একটা জড়তা কাজ করবে, ও আরো অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে, ওই অনেকক্ষণ ধরে ঘোরাটাই কাজে লাগবে বাকি তিনটা স্ট্রোক। তাহলে বাকি তিনটা স্ট্রোক ঘুরলো, পরে আবার যে পাওয়ার স্ট্রোক পেলো, আবার এনার্জি পেলো, এভাবে কন্টিনিউয়াস আমার ইঞ্জিনটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। সাধারণত আমরা গাড়িতে, ট্রাকে, শ্যালো মেশিনে যে ইঞ্জিন গুলা দেখি এগুলো হচ্ছে এরকম ফোর স্ট্রোক ইঞ্জিন। আর টু স্ট্রোক ইঞ্জিন আর একটা আছে, টু স্ট্রোক ইঞ্জিন। এটা হচ্ছে মোটর সাইকেলে ব্যবহার করা। ছোট ছোট ইঞ্জিন যেগুলো আমরা দেখি ওইগুলা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন মোটর সাইকেলে। ওইখানে হচ্ছে টু স্ট্রোক, মানে আগেরটা যেমন ছিল চারটা স্ট্রোক, এখানে হচ্ছে দুইটা স্ট্রোক। তাহলে এটা কিভাবে কাজ করে? এখানে হচ্ছে ওরকম এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা প্রথমে ক্রাঙ্ক কেজে যে ঢুকে। এই যে ক্রাঙ্ক কেজ, এটা হচ্ছে ক্রাঙ্ক কেজ, এটার ভিতরে থাকে ক্রাঙ্ক শ্যাফট। তাহলে এটার ভিতরে যে ঢুকে, ঢুকে ওইটা হচ্ছে এই যে এখান দিয়ে এই সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে গিয়ে প্রবেশ করে এয়ার এবং ফুয়েলের মিক্সচার। তারপর এই পিস্টনটা যখন উপরের দিকে উঠে, তখন এই অংশটা পার হয়ে আরো উপরের দিকে ওঠা শুরু করে, তখন এই এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা চাপ খায়, কম্প্রেস হয়। কম্প্রেস হলে এবার হচ্ছে স্পার্ক প্লাগটা এটাকে ইগনাইট করে দেয়। ইগনাইট করে দিলে এই পিস্টনটা আবার নিচের দিকে নামা শুরু করে। পিস্টনটা যখন নিচের দিকে নামতে নামতে এই অংশটাকে আনকাভার করে, তখন এখান দিয়ে পোড়া যে গ্যাসটা বা এক্সস্ট গ্যাস বা স্মোক, এটা এখান দিয়ে বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন একটু পরে গিয়ে এই অংশটা আবার আনকাভার হয়ে যায়, মানে ওপেন হয়ে যায়। ওপেন হলে এখান দিয়ে আবার এয়ার এবং ফুয়েলের মিক্সচার প্রবেশ করে, আবার পিস্টন উপরে উঠে। তার মানে এখানে মূলত স্ট্রোক দুইটা, একটা হচ্ছে উপরে উঠবে, ফায়ার হবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, ফায়ার হবে, আবার নিচে নামবে। তাহলে এখানে স্ট্রোক হচ্ছে দুইটা, দুইটা হলে আবার এটা আগের অবস্থায় চলে আসতেছে। তাহলে এখানে মূলত দুইটা স্ট্রোকে আমরা একটা পাওয়ার স্ট্রোক পাচ্ছি। আর ফোর স্ট্রোক ইঞ্জিন হচ্ছে চারটা স্ট্রোকে গিয়ে আমরা চারটা স্ট্রোকের ভিতর একটা পাওয়ার স্ট্রোক পাচ্ছি। তাহলে টু স্ট্রোকে হচ্ছে দুইটা স্ট্রোকে একটা পাওয়ার স্ট্রোক। আর ফোর স্ট্রোক ইঞ্জিন হচ্ছে চারটা স্ট্রোকের ভিতর একটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। তাহলে এখানে হচ্ছে আমরা যেমনটা টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের দুটা পার্থক্য দেখতেছি, পাশাপাশি দুইটা ইমেজ আছে। তাহলে দুইটা কিভাবে কাজ করতেছে এই ব্যাপারগুলো আমরা এখান দিয়ে পার্থক্যগুলো দেখতে পাচ্ছি। তাহলে দুইটারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিন। যেমন টু স্ট্রোক ইঞ্জিন গুলো আমরা কোথায় ব্যবহার করি? মোটরসাইকেলে। কেন এটা মোটরসাইকেলে ইউজ করি? আমরা মোটরসাইকেলে ফোর স্ট্রোক কেন ইউজ করি না? কারণ হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন গুলো একটু সাইজে বড় হয়, হ্যাভি হয়, ভারী হয়। এই জন্য টু স্ট্রোক ইঞ্জিনের একটা অ্যাডভান্টেজ, ভালো দিক হচ্ছে এটা বেশ হালকা, লাইট ওয়েট। এই জন্য এটা আমরা মোটরসাইকেলও ব্যবহার করতে পারতেছি। তাহলে ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে খারাপ কোনটা? এটা একটু হ্যাভি হয়, একটু বড় সাইজের হয়। আবার টু স্ট্রোক ইঞ্জিনে যেটা সমস্যা হয়, এখানে দেখেন ফুয়েলটা বার্ন হয়ে যাওয়ার সাথে সাথে ইঞ্জিন পিস্টনটা নিচে নামতেছে, নামার সাথে সাথে আমার পোড়া গ্যাসটা বের হয়ে আসছে। তাহলে যেহেতু বার্ন হওয়ার সাথে সাথে পিস্টন নিচে নামতেছে, তখন দেখা যায় পুরোপুরি বার্ন হওয়ার আগেই আমার এক্সস্ট বের হওয়া শুরু করছে। তাহলে পুরোপুরি যেহেতু বার্ন হয় নাই, তার মানে ওখানে আমার কিছুটা ফুয়েল লস হচ্ছে। পুরোপুরি বার্ন হয়নি, বার্ন না হওয়া গ্যাস বা ফুয়েল এটা বের হয়ে যাচ্ছে। তাহলে ওখানে আমাদের লস হচ্ছে, ফুয়েল লস হচ্ছে। আবার ফুয়েল লস হওয়ার পাশাপাশি যেহেতু আমার পেট্রোল বা ডিজেলের গ্যাস এটা হচ্ছে ধোঁয়ার সাথে বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার পরিবেশেরও দূষণ করতেছে। এই জন্য টু স্ট্রোক ইঞ্জিনটা পরিবেশের দূষণ করে বেশি। কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিনে কি হয়, ফুয়েলটা খুব ভালোভাবে পুড়ে, পোড়ার পরে পিস্টনটা নিচে নামে, নেমে আবার উপরে ওঠা শুরু করে, তারপর গিয়ে আমার স্মোকটা বের হয়। এতে করে ফুয়েলটা খুব ভালোভাবে বার্ন হওয়ার মতো সময় পায়। এই জন্য আমার ফুয়েলটা কাজে লাগে বেশি। আর যেহেতু ফুয়েলটা পুরোপুরি বার্ন হচ্ছে, পরিবেশের দূষণও কম হয়। তাহলে এটা হচ্ছে অন্যতম কিছু পার্থক্য টু স্ট্রোক এবং ফোর স্ট্রোকের ভিতরে।
তারপর এখানে যেমনটা আছে যে অ্যাডভান্টেজ অফ আইসি ইঞ্জিন, মানে আইসি ইঞ্জিনের উপকারিতা কি বা ভালো দিকগুলো কি। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সেটা 2 স্ট্রোক হোক আর 4 স্ট্রোক হোক, এটার ভালো দিকগুলো কি কি আছে। যেমন এখানে আমরা ছবিতে যেমনটা দেখতেছি, আইসি ইঞ্জিনটা কোথায় আছে, একটা গাড়ির ভিতরে। তাহলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মানে যে ইঞ্জিনগুলোর একবার ইঞ্জিনের ভিতরে এই ফুয়েলটা বার্ন হয়, এই ইঞ্জিনগুলো সাইজে বেশ ছোট করা যায়, সাইজে বেশ ছোট হয়। তো এটা সাইজে ছোট হওয়ার কারণে আমরা চাইলে এটা গাড়ির ভিতরে ইনস্টল করে আমরা এই গাড়িটা ইউজ করতে পারি, মানে বেশ কম্প্যাক্ট সাইজের। তাহলে এটা একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ আইসি ইঞ্জিনের, যেটা সাইজে ছোট হয়। এই জন্য এটা আমরা গাড়িতেও ব্যবহার করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো যদি বলি, তাহলে ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে আমাদের পেট্রোল ডিজেল এই ধরনের ফুয়েল ইউজ করতে হয়। আমরা চাইলেও কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে কাঠ ব্যবহার করতে পারি না, কয়লা ব্যবহার করতে পারি না, আমরা প্লাস্টিকের বোতল ইউজ করতে পারি না, আমরা পলিথিন ইউজ করতে পারি না। এগুলো তো ফুয়েল, এগুলো তো পুড়ে। কিন্তু এগুলোকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে ব্যবহার করা যায় না। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে পেট্রোল বা ডিজেল এগুলো ব্যবহার করতে হয়। আর এগুলো বেশ এক্সপেন্সিভ, একটু দাম বেশি। তারপর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে আমাদের ফুয়েলটা পুরোপুরি দেখা যায় বার্ন হয় না। টু স্ট্রোক ইঞ্জিনে তো অনেক বার্ন না হওয়া ফুয়েল বের হয়ে যায়, হাইড্রোকার্বন বের হয়ে যায়। 4 স্ট্রোক ইঞ্জিনেও যে পুরোপুরি বার্ন হয় তা না, ওখানেও কিছু পরিমাণ হয়তো কম 2 স্ট্রোকের তুলনায় আনবার্ন অবস্থায় বের হয়। তার মানে এখানে অনেক হাইড্রোকার্বন ইমিশন হয়, অনেক ধোঁয়া, আমরা ছবিতে যেমনটা দেখছি ধোঁয়া বের হয়ে আসতেছে, এরকম অনেক ধোঁয়া বের হয় আনবার্ন অবস্থায়, আমার ফুয়েলটা বের হয়ে আসতেছে। আর আমরা ইচ্ছা মতো যে কোনো ফুয়েল এখানে ব্যবহার করতে পারতেছি না। তো এরকম কিছু ডিসঅ্যাডভান্টেজ আমাদের ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে আছে অ্যাডভান্টেজের পাশাপাশি। তাহলে সেক্ষেত্রে আর একটা ইঞ্জিন আছে, এটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আমরা ছবিতে যেমনটা দেখতেছি ট্রেন, এই ট্রেনে অনেক আগের দিনে এরকম ট্রেনে এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হতো। ইভেন দেখা যায় তখন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আবিষ্কারও হয়নি, তখনও এরকম এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন ছিল। এইগুলাকে বাষ্প ইঞ্জিনও বলে। এটা এক্সটার্নাল কেন, এখানে আলাদা করে কয়লা পোড়ানো হতো, কয়লার ইঞ্জিন বলে না এগুলাকে। তো এখানে আলাদা করে কয়লা পোড়ানো হতো, ওই কয়লার হিটটাকে কাজে লাগায় বা আগুনটাকে কাজে লাগায়। এই যে বড় একটা সিলিন্ডার যে আমরা দেখতেছি, এই যে এখানে বড় একটা সিলিন্ডার যে দেখতেছি, এটার ভিতরে থাকে পানি। এই পানিটা ওই কয়লার হিটে গরম হতো, গরম হলে ওখানে যে বাষ্প তৈরি হইতো, ওই বাষ্পের প্রেসারকে কাজে লাগায় তারপর এই হুইল গুলোকে ঘোরানো হতো। তাহলে এইভাবে হচ্ছে এই ট্রেন গুলো চলতো। তাহলে এখানে মূলত আমার ফুয়েল কোনটা, কয়লা, ওটা বার্ন হচ্ছে কোথায়, ইঞ্জিনের বাইরে। ইঞ্জিনের বাইরে একটা চুলা থাকে বা ফার্নেস থাকে, ওখানে কয়লাগুলো পোড়ানো হয়। পোড়ায় ওই হিটটাকে আমার ইঞ্জিনের ভিতরে বা হচ্ছে পানি যেটা থাকে ওইটা দিয়ে পানি গরম করা হয়। তারপর ওই পানির যে বাষ্প তৈরি হলো, ওইটার প্রেসারকে কাজে লাগায় আমার ইঞ্জিনটা চলে। তাহলে এখানে ফুয়েলটা বার্ন হয় এক্সটার্নালি মানে বাইরে, এই জন্য এটার নাম এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এখানে যেমন আমরা বিভিন্ন ধরনের এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের ডায়াগ্রাম দেখতেছি। যেমন এখানে যেটা কথা একটু আগে বললাম, এখানে যে কয়লা পোড়ানো হচ্ছে এবং এটা হিটকে কাজে লাগায়, এখানে যে পানি গরম করা হচ্ছে, এইখানে যে হাই প্রেসার স্টিমটা তৈরি হয়েছে, এটা দিয়ে পিস্টনকে ধাক্কা দিচ্ছে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে তো ফুয়েল পড়ার সাথে সাথে পিস্টনকে ধাক্কা দেয়, আর এখানে হচ্ছে স্টিমটা এসে পিস্টনকে ধাক্কা দিচ্ছে এবং ওইটা দ্বারা আমার হুইল ঘুরতেছে বা ক্রাঙ্কশ্যাফট ঘুরতেছে। তাহলে এখানে আমার কয়লাটা বাইরে পুড়ে, এখানে আমার এখানে হচ্ছে আগুন জ্বালাই দিতে হয়, দিলে এখানে হচ্ছে ইঞ্জিনটা চলে, স্টার্লিং ইঞ্জিন বলে। তারপর পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ তৈরি করা হয় ওটাও সিমিলার, এখানেও বাইরে থেকে পোড়ানো হয়, কয়লা পোড়ানো হয়, গ্যাস পোড়ানো হয়, বা পেট্রোল ডিজেল পোড়ানো হয়, কাঠ পোড়ানো যায়, যে কোনো কিছু পোড়ানো যায়। পোড়ালে ওইটা দ্বারা হচ্ছে এখানে পানি গরম হচ্ছে বয়লারের ভিতরে, এবং এই স্টিম দ্বারা টারবাইন ঘুরে এবং ওই টারবাইন জেনারেটরের সাথে কানেক্ট থাকে, ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয় এবং ওই বিদ্যুৎটাই আমরা ব্যবহার করি। তাহলে এইভাবে হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্ট গুলো কাজ করে বা এক্সটার্নাল ইঞ্জিন গুলো কাজ করে। তাহলে আমাদের থার্ড টপিক যেটা আমরা এটা নেক্সট দিন আলোচনা করব, এটা হচ্ছে বয়লার নিয়ে। তাহলে বয়লার কিন্তু আলটিমেটলি একটা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। তাহলে আমরা নেক্সট দিন বয়লার নিয়ে আরো ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব।